আলোচনায় বড় ধরনের কোনো সফলতা না আসলে যুদ্ধ নতুন করে শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন কর্মকর্তারা। শনিবার সকালে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে নিজের মন্ত্রীদের নিয়ে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর সংবাদ মাধ্যম এক্সিওসকে এই বিষয়ে জানান মার্কিন কর্মকর্তারা। ইরান নতুন করে হরমুজ প্রণালী বন্ধ করে দেয় এবং দেশটির সাথে আলোচনার বিষয়ে কথা বলতেই বৈঠকে বসেন তারা। সিচুয়েশন রুমে ট্রাম্পের করা বৈঠকে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এছাড়া বৈঠকে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষা মন্ত্রী পেটে হেক্সেড, অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। সংবাদ মাধ্যম এক্সিওসের প্রতিবেদনে আরও বলা হয়, পাক সেনাপ্রধান আসিম মুনির এবং ইরানের কর্মকর্তাদের সাথে অন্তত একবার সরাসরি কথা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েছেন বলে মন্তব্য করেছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। স্থানীয় সময় শনিবার একটি ফান্ড রাইজিং ইভেন্টে অংশ নেন কমলা। সেখানে তিনি বলেন, ট্রাম্প এমন যুদ্ধে জড়িয়েছেন তাকে জড়িয়েছেন নেতানিয়াহু। এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের জনগণ চায় না। এই যুদ্ধ মার্কিন সেনাদের ঝুঁকিতে ফেলেছে বলেও মন্তব্য করেন তিনি। এখনো পর্যন্ত কমলা হ্যারিসের এই মন্তব্যের সরাসরি কোনো জবাব দেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত মিত্র হিসেবে নিজেদের প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ইসরায়েলকে সাহসী, নির্ভীক, অনুগত এবং বুদ্ধিমান হিসেবেও অভিহিত করেছেন তিনি। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এসব জানান ট্রাম্প। ফিলিস্তিনের গাজা এবং লেবাননে হামলার প্রতিবাদে ইসরায়েলের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপের দেশগুলো। সর্বশেষ ইতালি ইসরায়েলের সাথে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করেছে। স্পেনও ইসরায়েলে কোনো ধরনের মারণাস্ত্র না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এমন পরিস্থিতিতে ট্রাম্প বলেছেন, ইসরায়েলকে মানুষ পছন্দ করুক আর না করুক, তারা যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত মিত্র হিসেবে নিজেদের প্রমাণ করেছে। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার যুদ্ধবিরতি ও সংঘাত বন্ধের আলোচনায় মুখ্য হয়ে উঠছে ইরানের পরমাণু প্রকল্প এবং ইউরেনিয়াম। গেল প্রায় 2 যুগ ধরে এ নিয়ে দেশ দুটির মধ্যে বিরোধ চলছে। কেন বছরের পর বছর ধরে বিতর্কের কেন্দ্রে ইরানের ইউরেনিয়াম, তাই জানাচ্ছেন আফসানা শাওন। নিজেদের পরমাণু কর্মসূচিকে বরাবরই শান্তিপূর্ণ বলে আসছে ইরান, কিন্তু তাতে বিশ্বাস নেই চিরশত্রু যুক্তরাষ্ট্র আর তার মিত্র ইসরায়েলের। তাদের দাবি, গোপনে পরমাণু অস্ত্র বানাচ্ছে তেহরান। কারণ জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণকারী সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির দাবি, ইরানের কাছে 400 কেজি ইউরেনিয়াম আছে। এর বিশুদ্ধতার মান 60%, যা বাড়িয়ে 90% উন্নীত করলে অনায়াসেই এই ইউরেনিয়াম দিয়ে পরমাণু বোমা বানাতে পারবে ইরান। এই ইউরেনিয়ামই যুক্তরাষ্ট্রের মাথা ব্যথা ও ভয়ের বড় কারণ। অথচ গত বছর জুনে ইরান ইসরায়েল 12 দিনের যুদ্ধে হঠাৎ যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পরমাণু স্থাপনাগুলো ধ্বংস করে দেয় মার্কিন বাহিনী। এরপর থেকে ইরানের ইউরেনিয়ামের কোনো হদিস নেই বলেও দাবি করে ওয়াশিংটন। এরপরও নতুন করে যুদ্ধবিরতির আলোচনায় ইরানের সেই ইউরেনিয়াম বা পারমাণবিক কর্মসূচিই মুখ্য। ওয়াশিংটন ও তেহরানের আলোচনার কেন্দ্রে সবসময়ই থাকে ইউরেনিয়াম। যুক্তরাষ্ট্র চায় ইরান তার ইউরেনিয়াম হস্তান্তর করুক, অন্যদিকে ইরান সবসময়ই এই আহ্বান প্রত্যাখ্যান করে আসছে। গত 6 থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত 21 দিন ধরে সংলাপ চলে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে। 27 ফেব্রুয়ারি কোনো সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সংলাপ। তারপর দিন 28 ফেব্রুয়ারি ইরানে যৌথ অভিযান শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। শুরু হয় ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ত্রিমুখী যুদ্ধ। টানা 40 দিন যুদ্ধের পর 8 এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান, যা এখনো বহাল আছে। দুই দেশের মধ্যে একটি স্থায়ী শান্তি চুক্তি সই করতে গত 11 এপ্রিল ইসলামাবাদে সংলাপে বসেছিলেন মার্কিন ও ইরানি প্রতিনিধিরা। কিন্তু সেই সংলাপও ব্যর্থ হয়েছে এবং চুক্তি সই না করেই দুই দেশের প্রতিনিধিরা ফিরে গেছেন। জানা গেছে, মূলত পরমাণু প্রকল্প এবং ইউরেনিয়াম হস্তান্তর নিয়ে মতবিরোধের কারণেই ব্যর্থ হয়েছে 11 তারিখের সংলাপ। আসছে আলোচনায়ও কেন্দ্রে থাকবে ইরানের ইউরেনিয়াম। কারণ ওয়াশিংটনের কাছে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ইরানের পরমাণু কর্মসূচিতে সীমারেখা টানা।
ইরান যুক্তরাষ্ট্র চুক্তি হলে একদিকে তেহরানের ওপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সরে যাবে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে মিলবে নিরাপত্তা নিশ্চয়তা। তার জন্য ইরানকে মানতে হবে ট্রাম্পের শর্ত। এরই মধ্যে ট্রাম্প বলেছেন ইরান সব শর্তে রাজি, যদিও তা অস্বীকার করেছে তেহরান। তাই সময়ই বলে দেবে এর ভবিষ্যৎ। আফসানা শাওন, ৭১। যুদ্ধবিরতি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। রবিবার বেশ কয়েকটি গ্রামে কামান এবং গোলাবর্ষণ চালায় তারা। একই সাথে ইসরায়েল দুটি বিমান হামলার কথাও নিশ্চিত করেছে। ইসরায়েলের দাবি, ইয়েলো লাইনের দক্ষিণে সম্ভাব্য হুমকি লক্ষ্য করে এই অভিযান চালিয়েছে তারা। তবে এসব পদক্ষেপকে যুদ্ধবিরতির লঙ্ঘন নয়, বরং আত্মরক্ষা হিসেবে উল্লেখ করেছে তারা। এদিকে নাইম কাসেম এই চুক্তিকে লেবাননের জন্য অপমানজনক বলে উল্লেখ করেছেন। ইয়েমেনের হুথি সরকারের উপপররাষ্ট্রমন্ত্রী হুসেন আল এজি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি শান্তি প্রক্রিয়ায় বাধা দিতে থাকেন তাহলে হুথি বিদ্রোহীরা গুরুত্বপূর্ণ বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দিতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে তিনি এই হুঁশিয়ারি দেন। তিনি আরও বলেন, ট্রাম্প এবং যারা এতে জড়িত তাদের উচিত দ্রুত এমন সব কার্যক্রম ও নীতি বন্ধ করা যা শান্তির পথে বাধা সৃষ্টি করছে এবং জনগণ ও দেশের অধিকারকে সম্মান করা। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে হুমকির মুখে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ার। বিশ্বের ১ নম্বর পরাশক্তিকে নিজের সাথে যুদ্ধে নামিয়েও ইরান সরকারকে হটাতে ব্যর্থ হয়েছেন তিনি। নিজ ভূখণ্ডে হামলার জবাবে আশানুরূপ ব্যবস্থা নিতে না পারায় ক্ষুব্ধ তার দেশের মানুষও। পারস্য দেশগুলো তাদের উপর থেকে আস্থা হারাতে বসেছে। সব মিলিয়ে ৩ দশকের রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে খারাপ সময় পার করছেন নেতানিয়াহু। ওরিসুল ইসলামের রিপোর্ট। ইরানের সাথে টানা ১.৫ মাস যুদ্ধের পর গত ৭ এপ্রিল রাতেও ইসরায়েলিরা ছিলেন যুদ্ধের উত্তাপে। কিন্তু মধ্যরাতেই খবর আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি সভ্যতাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার যে হুমকি দিয়েছিলেন তিনিই রাজি হয়েছেন যুদ্ধবিরতিতে। অবশেষে যুদ্ধবিরতিতে যেতে হয়, যা এখনো চলমান। যুদ্ধবিরতির জন্য ইরান শত্রুতা বন্ধ, মিত্রদের সুরক্ষা ও হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ফি আদায় সহ ১০টি শর্ত ছুড়ে দেয়। আর এই চুক্তি কার্যকর হওয়া মানেই মধ্যপ্রাচ্যে এক শক্তিশালী ইরানের পুনরুত্থান। আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই যুদ্ধবিরতি বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ারের ইতি টানতে পারে। দীর্ঘ ৩০ বছর ধরে ইরানকে বিশ্বের ১ নম্বর শত্রু হিসেবে বিবেচনা করা নেতানিয়াহু এখন নিজের পাতা ফাঁদেই আটকা পড়েছেন। তিনি চেয়েছিলেন ইসরায়েল হবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিনিধি, কিন্তু তার সেই স্বপ্ন পূরণ হয়নি। এছাড়া হিজবুল্লাহ ও হুতিদেরও হারাতে পারেনি এখনো। ঝুঁকির মুখে পড়েছে ঐতিহাসিক আব্রাহাম অ্যাকর্ড। ইসরায়েলের সামরিক দুর্বলতা এবং যুক্তরাষ্ট্রের সাথে তাদের জোটের অকার্যকারিতা দেখে উপসাগরীয় আরব দেশগুলো এখন নিজেদের নিরাপত্তার জন্য ইরানের সম্মতির উপর নির্ভর করতে বাধ্য হচ্ছে। দেশের ভেতরেও নেই স্বস্তি। জনমত জরিপ বলছে, আগামী নির্বাচনে নেতানিয়াহুর জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পাচ্ছে না। ডানপন্থী ভোটারদের কাছে তিনি এখন ঈশ্বরের পাঠানো দূত নয়, বরং ব্যর্থ এক সেনাপতি। রাজনৈতিক ক্যারিয়ার রক্ষায় নেতানিয়াহুর এখন পিছু হটার কোনো পথ নেই। মধ্যপ্রাচ্যে ইসরায়েলি শক্তির যে নিষ্ঠুর দাপট তিনি দেখাতে চান, তা টিকিয়ে ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধও শুরু করতে পারেন নেতানিয়াহু। ওরিসুল ইসলাম, ৭১। ইউক্রেনের রাজধানী কিয়েভে বন্দুকধারীর হামলায় ৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন শিশুসহ আর অন্তত ১৪ জন। পুলিশের গুলিতে নিহত হয়েছেন সন্দেহভাজন হামলাকারীও। স্থানীয় সময় শনিবার শহরের একটি জেলায় এই ঘটনা ঘটে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানান, হামলাকারী প্রথমে রাস্তায় পথচারীদের লক্ষ্য করে গুলি চালায়, পরে তিনি কাছের একটি সুপারমার্কেটে ঢুকে কয়েকজনকে জিম্মি করে। পুলিশ প্রায় ৪০ মিনিট ধরে হামলাকারীর সাথে আলোচনার চেষ্টা চালায়, তবে তিনি তাতে রাজি না হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী। কোরিয়া উপসাগরের দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। সকালে সিনপোর কাছ থেকে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সামরিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে পিয়ংইয়ং ধারাবাহিকভাবে যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে এটি তারই অংশ। চলতি মাসে চতুর্থবারের মতো এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল দেশটি। এ বিষয়ে জাপান সরকার জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূলের কাছাকাছি লোহিত সাগরে পতিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এবং এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথে থাকুন।